রাজধানীতে জামায়াতের জাতীয় সমাবেশ দুপুরে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে নেতাকর্মীদের ঢল। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। সাহিত্যের পাশাপাশি অবদান রেখে গেছেন চলচ্চিত্র এবং নাটকে। পাকিস্তানে ভয়াবহ আকার নিয়েছে বন্যা, বাড়ছে প্রাণহানি। লোকজনকে ঘরে রাখতে ১৪৪ ধারা জারি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ আজ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হবে এই সমাবেশ। দুপুর ২টা থেকে সমাবেশ শুরু হবে। তবে এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হয়েছেন দলটির নেতাকর্মীরা। ভোর থেকে দেশের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী সমর্থকরা সমাবেশ স্থলের উদ্দেশ্যে রওনা দেন। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে নেমে পায়ে হেঁটে তারা সোহরাওয়ার্দী উদ্যানের পথ ধরেন। সমাবেশে সভাপতিত্ব করবেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াত ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই সমাবেশে বক্তব্য রাখবেন। জামায়াত নেতারা জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি, মৌলিক সংস্কার, জুলাই সনদ এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ ৭টি বিষয়টিকে সামনে রেখে জাতীয় এই সমাবেশ করা হচ্ছে। দর্শক, জামায়াতের সমাবেশের সংবাদ সংগ্রহে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি কথা বলছি তার সঙ্গে। নাবিল, শুনতে পাচ্ছেন? নাবিল, সমাবেশে মানুষের জমায়েত কেমন দেখতে পাচ্ছেন? সময় আপনি জানেন যে জামায়াতের যে জাতীয় সমাবেশ সেটি ঘিরে কিন্তু রাত থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আসলে এখানে আসতে শুরু দেখেছে। শুধুমাত্র সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকা রয়েছে সেখানে কিন্তু জামায়াতের নেতাকর্মী ভিড় রয়েছে। শুধু এই যদি আমরা সোহরাওয়ার্দী উদ্যানের কথা বলি, এটি কিন্তু ইতিমধ্যে প্রায় পূর্ণ হয়ে গেছে এবং যেহেতু ২টা থেকে মূল যে অনুষ্ঠান সেটি শুরু হবে, তখন হয়তো যেই আরো অনেক নেতাকর্মী এখানে আসবেন এবং দলের পক্ষ থেকে কিন্তু আশা করা হচ্ছে প্রায় ১০ লক্ষ লোকের জমায়েত করা হবে, এমনটি আমরা শুনেছি। এবং আপনি জানেন যে দীর্ঘ ১৫ বছর ধরে কিন্তু জামায়াতে ইসলামী প্রকাশ্যভাবে এরকম জাতীয় সম্মেলন করতে পারেনি এবং দীর্ঘদিন ধরে কিন্তু তাদেরকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে এবং সেই অবস্থান থেকে কাটিয়ে উঠে কিন্তু তারা প্রথমবারের মতো দীর্ঘ ১৫ বছর পরে একটি বৃহত্তর সমাবেশ করছেন। এবং আপনি জানেন যে স্বাধীনতার পর কিন্তু প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে তারা সমাবেশ করছেন এবং সেই ক্ষেত্রে কিন্তু নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস এবং উদ্দীপনা রয়েছে এবং তারা কিন্তু আসলে গরম উপেক্ষা করে এখানে এসেছেন এবং তারা এখানে অপেক্ষা করছেন কখন আসলে তাদের যে জাতীয় নেতারা রয়েছে তারা বক্তব্য রাখবেন। এবং আপনি জানেন তাদের কিন্তু মূলত ৭টি দাবি রয়েছে, সেটি মধ্যে অন্যতম হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র সেটি ঘোষণা, সেই সাথে নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড সেটি তৈরি করা। এবং আপনি জানেন যে নির্বাচনকে সামনে রেখে জামাতের যে এই যে আজকের যে সমাবেশ সেটি কিন্তু বলা চলে যে নির্বাচনের আগে একটি রাজনৈতিক বার্তা দেয়া, এক ধরনের তাদের যে লোকবল, তাদের যে শক্তি আছে সেটি কিন্তু এক ধরনের রাজনৈতিক প্রদর্শন। তো সব মিলিয়ে যেটি দেখা যাচ্ছে যে ব্যাপক নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে সমবেত হয়েছেন এবং সময় যত গড়াবে নেতাকর্মীদের আমরা দেখতে পাচ্ছি যে মিছিল আসছে এবং নেতাকর্মীদের সংখ্যা কিন্তু আরো বাড়বে। নাবিল জাহাঙ্গীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফরিদপুরের ভাঙ্গায় জামায়াতের সমাবেশগামী বাস দুর্ঘটনায় উপজেলা জামায়াত আমির সহ নিহত হয়েছে ২ জন। রাত ৩টার দিকে ভাঙ্গা মডেল মসজিদের নিকট খুলনা ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন দাকব উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা আবু সাইদ এবং মোহাম্মদ আমানত শেখ। পুলিশ জানান, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে খুলনা থেকে ২৬০টি বাসে যোগ দিচ্ছেন দলটির নেতাকর্মীরা। পথে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মডেল মসজিদের সামনে যাত্রা বিরতি নিয়ে চা পান করছিলেন তারা। এই সময় গাড়ির ব্যানারটি খুলে যাওয়ায় সেটি ঠিক করতে যান কয়েকজন। তখন পেছন থেকে রয়্যাল পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন ২ জন। আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে ঘিরে সংঘর্ষের পর জারি করা কারফিউ ১৪ ঘণ্টা শিথিল করায় স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। সড়কে যানবাহন চলাচল করছে। সকালেই খুলেছে ব্যবসা প্রতিষ্ঠান, অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠান। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে প্রাণ চাঞ্চল্য। এ ঘটনায় গোপালগঞ্জ, কোটালীপাড়া, কাশিয়ানী থানায় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ২৬০০ জনকে আসামি করে আলাদা ৩টি মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ১৬৭ জনকে। জেলার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে।
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সারা দেশে থানা হিসেবে সবচেয়ে বেশি শহীদ হয়েছে সাভারে। স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শ্রমিক, নারী সহ শহীদ হন প্রায় অর্ধশত মানুষ। 1 বছর পার হতে চললেও এই সকল হত্যাকাণ্ডের বিচারের প্রাথমিক প্রক্রিয়া এখনো শুরু হয়নি। এসব হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি শহীদ পরিবারগুলোর। সাভার প্রতিনিধি নজমুল হুদা শানের তথ্য ছবি নিয়ে থাকছে রিপোর্ট। আমার তো একটা মাত্রই ছেলে ছিল, সে আমার জীবন থেকে চলে গেছে। আমার এখন বেঁচে থাকা আর মরে যাওয়া একই সমান। কোন দিক দিয়ে দিন হয়, কোন দিক দিয়ে রাত হয় আমি বুঝি না। ছাত্র জনতার আন্দোলন শেষে বিজয় মিছিলে গিয়ে শহীদ হয় সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর ছাত্র সাফওয়ান আক্তার সদ্য। তার স্বপ্ন ছিল লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হবে। পুলিশের গুলিতে সদ্যের স্বপ্ন প্রদীপ এখানেই নিভে যায়। বাবা আখতারুজ্জামান লিটন জানান, তিনি 5 আগস্ট ছেলেকে নিয়ে বিজয় মিছিলে গিয়েছিলেন। ছেলে তার বন্ধুদের সাথে রয়ে যায়। তিনি বাসায় ফেরার 1 ঘন্টা পর সদ্য সাভার থানা রোডে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়। আমার কারোর সাথে কোনো কথা বলতে ইচ্ছা করে না, কোথাও যাইতে ইচ্ছা করে না, বাইরে বের হইতে ইচ্ছা করে না। আমার এখন মনে হয় কখন জানি আমার ছেলেটা আসবে, এসে আমাকে জড়িয়ে ধরবে, বলবে মা কেমন আছো তুমি। বিকাল 5টা থেকে 5:15টার দিকে মুফতির মুড়ির দিকে ও গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এবং কি ওর সাথে আরও কতজন, আমরা এটাও শুনছি যে কমপক্ষে 30 থেকে 35 জন ছাত্র জনতা সেখানে একসাথে স্পট ডেড হয়ে গেছে। আমার ভাইটা চোখের সামনে আমার বড় হয়েছে, প্রতিদিন আমি তাকে বেড়ে উঠতে দেখছি। এখন সে আমার চোখের সামনে নাই। এর মতো মর্মান্তিক ব্যাপার মনে হয় পৃথিবীতে আর কিছুই নাই। একইভাবে সাভার পৌর এলাকার ডগরমোড়ার বাসিন্দা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র আব্দুল কাইয়ুম নিজের পড়ালেখার খরচ চালাতে এবং অসুস্থ বাবা মায়ের মুখে হাসি ফোটাতে টিউশনি করতেন। বন্ধুদের নিয়ে কোচিং সেন্টারও খুলেছিলেন। 5 আগস্ট বিজয় মিছিলে গিয়ে ঢাকা আরিচা মহাসড়কের সাভার নিউ মার্কেটের কাছে পুলিশের গুলিতে গুরুতর আহত হন তিনি। পরদিন হাসপাতালে মারা যান কাইয়ুম। আমি বারে বাধা দিলাম যে যাও না তুমি, বা বাইরে আজকে যাও না, আজকে দিন যা দেখো, আজকে তো বিজয় মিছিল শোনা যাইতেছে, আজকে তুমি যাও না। তো তারপরে কইলো যে না আমি নামাজটা পড়ে একটু দেখেই চলে আসলাম। গেলো শেষ সেইটুকুই, আর তো ফিরে আসলোই না। কিছুক্ষণ পরেই শুনলাম যে ওর মাথায় গুলি লাগছে। কান্দুম, ওর জন্য চিখার দিব না কি করুম, আমি ওর দিশা হয়ে গেছি। আমার ছেলেরা নিঃসন্দেহভাবে যারা খুন করছে তাদের ফাঁসি হোক, আমি যিনি মরার আগে দেখে যেতে পারি। এমন প্রায় অর্ধশত ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। এর আগে 18 জুলাই পৌর এলাকার গার্মেন্টস কর্মী অসুস্থ ঝুমুর বেগম ডাক্তারের কাছে যাওয়ার পথে তার উপর ছররা গুলি ও টিয়ারশেল পড়ে। ঘটনাস্থলেই নিহত হন ঝুমুর। তার 1.5 বছরের একটি সন্তান রয়েছে। বাচ্চারা যে দেখার মতন এরকমের কেউ সে সাহায্য করবে এরকম কোনো কিছু নাই। মামলা কোনো নিকেতন এগুলো করা হয় নাই, ভয়তে করি নেই, বিচারও পাই নাই এবং কোনো সাহায্য সহযোগিতাও পাই নাই। জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবার দ্রুত বিচার চায় স্বজন হত্যার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের 13তম মৃত্যুবার্ষিকী আজ। 2012 সালের এই দিনে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তাকে হারানোর শোক এখনো পাঠকদের মনে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ নুহাশপল্লীতে থাকছে নানা আয়োজন। পাশাপাশি লেখকের জন্মস্থান সহ দেশের বিভিন্ন জায়গায় থাকছে হুমায়ুন ভক্তদের নানা অনুষ্ঠান। 1972 সালে প্রথম উপন্যাস নন্দিত নরকে প্রকাশের পরপরই হুমায়ুন আহমেদের খ্যাতি ছড়িয়ে পড়ে। তার লেখা উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে মধ্যাহ্ন, জ্যোৎস্না ও জননীর গল্প, দেয়াল, মাতাল
শীতল হাওয়া, শঙ্খনীল কারাগার, শ্রাবণ মেঘের দিন ইত্যাদি। তার পরিচালিত চলচ্চিত্রের মধ্যে আগুনের পরশমণি, শ্যামল ছায়া, দুই দুয়ারি, শ্রাবণ মেঘের দিন, ঘেটুপুত্র, কমলা উল্লেখযোগ্য। টিভি নাট্যকার হিসেবেও তিনি ছিলেন জনপ্রিয়। ৮০-এর দশকের মাঝামাঝি তার রচিত প্রথম ধারাবাহিক টিভি নাটক এই সব দিনরাত্রি তাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা। উপন্যাসে এবং নাটকে তার সৃষ্ট চরিত্রগুলো বিশেষ করে হিমু, মিসির আলী, শুভ্র তরুণ তরুণীদের কাছে হয়ে ওঠে অনুকরণীয়। পাকিস্তানে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় 2 দিনে মৃত্যু হয়েছে 71 জনের। চলতি বছর 25 জুনের পর থেকে রেকর্ড বৃষ্টিপাতে পাঞ্জাব প্রদেশে কমপক্ষে 123 জনের প্রাণহানি ঘটেছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে 500 জনে। বেশিরভাগ মানুষের মৃত্যু হয় ভবন ধসে চাপা পড়ে। কেউ কেউ ডুবে গেছেন, আবারও কেউ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন। গেল 3 দিনে রেকর্ড বৃষ্টিপাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চকওয়াল জেলা। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ জেলাটি পরিদর্শন করবেন। বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা না যাওয়ায় চাকওয়ালের বেশ কয়েকটি গ্রাম এখনো অন্ধকারে ডুবে আছে। বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করতে কমপক্ষে 48 ঘন্টা সময় লাগবে। বন্যা কবলিত এলাকাতে চলছে উদ্ধার অভিযান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাভিশন নিউজে সাবস্ক্রাইব করুন, youtube.com/বাংলাভিশন নিউজের সঙ্গে থাকায় ধন্যবাদ।